ক্যাম্পাস আড্ডা অডিও স্টেশনে আজকের ভয়ের গল্প ঝুমা। লেখিকা পায়েল বিশ্বাস। জন্মসূত্রে কলকাতার বাসিন্দা হলেও বাল্যকালের কিছু অংশ কেটেছে গ্রামে। পরবর্তীকালে কলকাতায় পড়াশুনো ও জুলজি অনার্স নিয়ে বেহালা কলেজ থেকে স্নাতক। বর্তমানে চিত্রণ নামে অঙ্কন স্কুল প্রতিষ্ঠা এবং গৃহ শিক্ষিকা হিসেবে প্রতিষ্ঠিত। গত কয়েক বছর ধরে তিনি সব দিক সামলে ভৌতিক গল্প লেখায় কলম ধারালো করেছেন। বেশ কিছু সামাজিক ও ভৌতিক সংকলনে তার লেখনীর আত্মপ্রকাশ ঘটেছে। তার কিছু গল্প নিয়ে অডিও হয়েছে ইতিমধ্যেই। 2023 কলকাতা বইমেলায় প্রথম একক সংকলন আত্মপ্রকাশ করে। এছাড়া দুটি সংকলন সম্পাদনাও করেছেন, যা 2022 ও 2023 কলকাতা বইমেলায় প্রকাশ পেয়েছে। শুনতে থাকুন তার কলমে আজকের গল্প ঝুমা। কলেজ থেকে বাড়ি ফিরতে আজ সন্ধে হয়ে গেল। সদর দরজা ঠেলে উঠোনে তুলসী মঞ্চে প্রজ্বলিত প্রদীপের সামনে নত মস্তক হয়ে হাত পা ধুয়ে ঘরে ঢুকে দেখি বাবা চায়ের কাপ হাতে নিয়ে অতনু জেঠুর সাথে বেশ খোশ গল্প জুড়ে দিয়েছেন। অতনু জেঠু বাবার কলেজ জীবনের বন্ধু, আমাদের পাড়াতেই থাকেন। তার একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে। আরে সাম্য যে, শোনো, এবার আর কোনো কথা শুনবো না। এইবার আমাদের গ্রামের দুর্গাপুজোয় তোমাদের যেতেই হবে, কেমন? জেঠু, আমি তো যেতে পারবো না, আশ্রমেও তো পুজো হবে, সেখানে আমায় থাকতেই হবে। আপনি বরং মা বাবাকে নিয়ে যান, এখানে তো ভিড়ের জন্য ওরা ঠাকুর দেখতে বেরোন না, ওখানে ওদের ভালো লাগবে। তুইও চল না। না বাবা, আমি যেতে পারবো না বলেও রেহাই পেলাম না। অতনু জেঠুর জোড়াজুড়িতে ঠিক হলো বাবা মা ষষ্ঠীর দিন যাবেন আর আমি একাদশীর দিন গিয়ে ওদের নিয়ে আসব। প্রতি বছর দুর্গাপূজার বেশিরভাগ সময় আমার আশ্রমেই কাটে, তবে পুজোর দিনগুলোতে আশ্রমের পুজো সম্পন্ন করে বাড়িতেই ফিরে আসি। বাড়ি এসে বাবা মাকে সঙ্গে করে এদিক ওদিক প্যান্ডেল ঘুরিয়ে প্রতিমা দর্শন করিয়ে আনি, তবে ওনারা কিছুতেই ভিড়ে যেতে চান না। অথচ বিখ্যাত পুজোগুলোতে প্রচণ্ড ভিড় হয়। অবশ্য ওনাদের বয়স হয়েছে, বেশিক্ষণ হাঁটতে পারেন না। পুজোর মধ্যে একদিন বন্ধুদের সাথে রাতের দিকে প্রতিমা দর্শন করতে বের হই। এটা আমার প্রতি বছরের রুটিন, তবে এ বছরটা অন্যরকম। আশ্রমে মা থাকলেও বাড়ি আমার মাতৃশূন্য, তাই বাড়ি ফেরার তেমন তাড়া নেই। অষ্টমীর পুজো শেষ করে ভাবলাম ধীরে সুস্থে ভোগ খেয়ে কাছাকাছি কয়েকটি প্যান্ডেল দেখে তবেই বাড়িতে ঢুকব। ভোগ নিতে যাব ঠিক তখনই গুরুমা কয়েকটা প্যাকেট আমার হাতে ধরিয়ে বললেন, এগুলোর মধ্যে ভোগের খিচুড়ি, সবজি, পায়েস আছে, এগুলো নিয়ে এক্ষুনি বাড়ি যা। কেন মা? আমি তো ভাবলাম এখানে খেয়ে তবে বাড়ি যাব। অবাক হয়ে আমি বললাম, না, তুই এখনই বাড়ি যাবি, ওখানে খেয়ে নিস, আর দেরি করিস না, বেরিয়ে পড়। নিশ্চয়ই বাড়িতে কিছু হয়েছে, নইলে গুরুমা এত তাড়াতাড়ি বাড়ি যেতে বলতেন না। আর কোনো প্রশ্ন না করে খাবারের প্যাকেট নিয়ে আশ্রম ত্যাগ করলাম। অষ্টমীর রাতে পুরো কলকাতা শহর যেন আলোকের মালায় সেজে উঠেছে। বেহালার জেমস লংয়ে নেমে একটু হেঁটে বাড়ির পথ ধরলাম। গলিতে কোনো পুজো হচ্ছে না, তাই আলো নেই, লোকজনের ভিড়ও নেই। ল্যাম্পপোস্টের আলোয় পথ দেখে চলেছি, তবে আশেপাশের বেশিরভাগ বাড়ি আলোকমালায় সেজে উঠেছে। গলির শেষ প্রান্তে গাছপালা ঘেরা পাঁচিল দেওয়া বাড়িটাই আমাদের। বাড়িটা বাবা বানালেও সেটা মনের মতন আমি সাজাচ্ছি হরেক রকমের গাছ দিয়ে। সদর দরজা ঠেলে মোড়াম বিছানো রাস্তা দিয়ে চলতে শুরু করলাম। শিউলি ফুলের গন্ধ ভেসে এসে আমার মনটাকে তাজা করে দিল। ঘরের সামনে এসে থমকে দাঁড়ালাম। এ কি, ঘরের তালা খোলা যে! তাহলে কি বাবা মা ফিরে এসেছে?
আর তাই গুরুমা আমার হাতে এতগুলো খাবারের প্যাকেট দিলেন। কলিং বেল টিপতেই স্বয়ং মা এসে দরজা খুললেন। খাবারের প্যাকেট মায়ের হাতে দিয়ে জুতো খুলতে খুলতে মাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তোমরা এত তাড়াতাড়ি ফিরে এলে যে? মা গম্ভীর মুখে আমার হাতে গামছা ধরিয়ে বললেন, হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি ডাইনিংয়ে আয়। ডাইনিংয়ে এসে আবার চমকে গেলাম। অতনু জেঠু দেশের বাড়ির পুজো ফেলে এখানে বসে আছেন। কি চেহারা হয়েছে ওনার! চুল উস্কো খুস্কো, চোখের তলায় নিদ্রাবিহীন রাতের চিহ্ন। বাবার মুখটাও শুকনো, চোখে ভয়ের ছাপ। কি হয়েছে জেঠু? পুজো ফেলে এখানে? সব ঠিক আছে তো? আমার কথায় জেঠু ধরফর করে উঠে প্রায় কাঁদো কাঁদো স্বরে বললেন, আমাদের রায় বংশের একমাত্র প্রদীপকে তুই বাঁচা শাম্ব, তুই বাঁচা। আমি অবাক হয়ে বাবার দিকে তাকালে বাবা বলল, আহ অতনু, আগে নিজেকে সামলা, তারপর ধীরে ধীরে শাম্বকে সবটা বল। ঢক ঢক করে এক গ্লাস জল পান করে নিজের মানসিক অস্থিরতা কিছুটা সংযত করে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন জেঠু। তার চোখ দুটো সামনের দিকে নিবদ্ধ থাকলেও শুধুমাত্র ঠোঁট দুটি কথা বলতে শুরু করল। তোর বাবা মাকে নিয়ে যখন বীরপুরে পৌঁছলাম তখন সন্ধে হয়ে গেছে, কিন্তু বাড়িতে ঢুকতেই মনটা কু গাইল। পুজোর বাড়ি, অথচ আলো নেই, লোক সমাগম নেই। অন্ধকারে ভূতের মতো বাড়িটা দাঁড়িয়ে আছে। গড়ে যেতেই আমার ভাই শান্তনুর কাছে দুঃসংবাদটা পেলাম। শান্তনুর একমাত্র ছেলে রাহুল খুব অসুস্থ, কিন্তু অনেক পরীক্ষার পরেও ওর অসুস্থতার কারণটা জানা যাচ্ছে না। বলতে গেলে তরতাজা ছেলেটা একেবারে শয্যাশায়ী। তাই এবারের পুজো নম করে সারা হচ্ছে। আমি চিন্তা করব বলে ওরা আমায় জানায়নি। প্রতিবার রাহুলের উদ্যোগেই তো পুজোর দিনগুলোয় সারা বাড়ি গম গম করে, কিন্তু এবার দালানে একরাশ বিষণ্ণতার আবরণে দেবী প্রতিমা দাঁড়িয়ে। নম করে পুজো শুরু হলেও কাল থেকে বাড়িতে ভুতুড়ে কাণ্ড কারখানা শুরু হয়েছে। গ্রামের লোকজন ভয়ে আর আসছে না। কি ভুতুড়ে কাণ্ড কারখানা জেঠু? প্রথমে তো মণ্ডপে প্রদীপ জ্বালানো যাচ্ছিল না, বারবার নিভে যাচ্ছিল। মনে হচ্ছিল অদৃশ্য কেউ বুঝে প্রদীপটা নিভিয়ে দিচ্ছে। তার উপর রাহুলের অসুস্থতাও বেড়ে গেল যেন। যাও অল্প কিছু মুখে তুলছিল, এখন তাও পারছে না, খালি থেকে থেকে বমি করছে। ডাক্তার ডাকা হয়েছে? হ্যাঁ, কিন্তু ডাক্তার তো কিছুই বুঝতে পারছে না। একদম মুখে কিছু দিতে না পারলে স্যালাইন দেওয়ারও ব্যবস্থা করতে বলেছেন। তারপর কাল রাত 12টার পর বাড়িতে অদৃশ্য কারোর তাণ্ডব লীলা শুরু হলো। ঠাকুর দালানের পুজোর সামগ্রী নিজেই চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়তে লাগলো। সারা বাড়ি জুড়ে আষ্টে গন্ধ। তবে রাহুলের ঘরেই যেন এর তীব্রতা বেশি। রাহুলের অবস্থা আরো ভয়ানক। রাহুল শুয়ে শুয়ে গোঙাচ্ছে, ওর চোখের মণি উল্টে গেছে, আর মৃগী রোগীর মতো সারা শরীরটা থরথর করে কাঁপছে। সাথে সাথে ডাক্তার ডাকেননি? না, এ সারানো ডাক্তারের কম্য নয়। জানিস রাহুল যখন গোঙাচ্ছিল, ওর গলা দিয়ে কেমন একটা মেয়েলি স্বর বেরোচ্ছিল। পুরোহিত মশাই সব দেখে শুনে বলেছেন কোনো পেতনি হয়তো রাহুলের ওপর ভর করেছে। জেঠু আমার হাত ধরে বললেন, আমার সাথে গিয়ে রাহুলকে একটু দেখে আসবি। হ্যাঁ, তুই তো অনেক কিছু জানিস বাবা,
ও আমাদের বংশের একমাত্র প্রদীপ। সামনে ওর বিয়ে, কোথা থেকে কি হবে কে জানে। চিন্তায় যে আমাদের সবার খাওয়া ঘুম সব উড়ে গেছে। বাবা একটু দেখ, বাবা একটু দেখ। আমি যাব? হ্যাঁ রে, তোর জুলি মাসির ঘটনাটা শুনেছি আমি, তাই তোকে অনুরোধ করছি তোর গুরুমাকে নিয়ে একটিবার রাহুলকে দেখি আয় বাবা। আচ্ছা দেখছি, গুরুমাকে আগে সব জানাতে হবে। ঠিক আছে, তাহলে ওনার সাথে কথা বলে নিয়ে আমাকে তাড়াতাড়ি জানাস। বলে অতনু জেঠু উঠে বাড়ির পথ ধরলেন। আমার গুরুমা যোগমায়া দেবী ত্রিকালদর্শী। গুরুদেবের মতোই তিনি অলৌকিক ক্ষমতা সম্পন্ন উচ্চ মার্গের একজন সাধিকা। গুরুদেবের মৃত্যুর পর আশ্রমের সব দায়িত্ব তাঁরই কাঁধে। সকালে আশ্রমে গিয়ে পুজো সেরে প্রসাদ খেতে খেতে গুরুমাকে সব জানালাম। তিনি আমায় একাদশীর দিন ওখানে গিয়ে পরিস্থিতি দেখে আসতে বললেন। ফিরে এসে ওনাকে সব জানালে তবেই তিনি পরবর্তী পদক্ষেপের ব্যাপারে আলোকপাত করবেন। একাদশীর দিন শিয়ালদা থেকে সকাল 7:25 শান্তিপুর লোকালে চেপে বসলাম আমি আর অতনু জেঠু। প্রায় 10টা নাগাদ আমরা শান্তিপুর স্টেশনে নামলাম। সেখান থেকে বেরিয়ে স্থানীয় দোকানে চা পান করে টোটোতে করে বীরপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। স্টেশনের আশেপাশের বাড়িগুলো বেশ সুন্দর, প্রায় প্রতিটি বাড়ি ফুলের গাছে সজ্জিত। কিছুক্ষণ পর চওড়া পিচ রাস্তা ছেড়ে আমাদের টোটো গ্রামের সবুজ ঘেরা পথে প্রবেশ করল। গ্রামের মেঠো পথ আর নেই এখন, রীতিমতো সিমেন্ট বাঁধানো রাস্তা। সর্পিলাকার পথের ধারে আউশ ধানগুলো সকালের স্নিগ্ধ রোদে মনের আনন্দে মাথা দোলাচ্ছে। বাতাসে শিউলির গন্ধ নিয়ে আমরা একটা বাড়ির সামনে এলাম। আমাকে নিয়ে বাড়ির মধ্যে যেতেই জেঠুর ভাই শান্তনু জেঠু ছুটে এসে আপ্যায়ন করলেন। তখনই ঘরে না গিয়ে উঠোন সংলগ্ন জাম গাছের নিচে বাঁশ দিয়ে তৈরি একটা মাচায় আমি আর রতন জেঠু বসলাম। চা বিস্কিট খেতে খেতে জানলাম এমনিতে দিনের বেলায় রাহুল স্বাভাবিক থাকে, সন্ধে নামতেই ওর আচরণের পরিবর্তন হতে থাকে। তখন তাকে তারই ঘরে বন্ধ করে রাখতে হয়, নইলে তাকে ঘরে রাখা যায় না। আমি এবার রাহুলের ঘরের দিকে হাঁটা লাগালাম। ওর ঘরে ঢুকে দেখলাম বিশাল এক পালঙ্কে একজন সুদর্শন যুবক শুয়ে। এক মাথা উস্কো খুস্কো চুলের ফ্যাকাশে চেহারায় ছেলেটি ক্লান্ত চোখ খুলে আমাদের দেখে উঠে বসার চেষ্টা করল, কিন্তু তার শরীরে একা উঠে বসার মতো শক্তিও নেই। বাড়ির কাজের লোক যোগুদা তাকে ধরে ধরে উঠে বসালো। শান্তনু জেঠু ও রাহুলের মা রীতা জেঠিমা জানালেন যে এখন দিনের বেলা রাহুলের এই অবস্থা হলেও আধার নামার সাথে সাথে রাহুলের শারীরিক অবস্থার পরিবর্তনের সঙ্গে বাড়ির পরিবেশেরও আমূল পরিবর্তন ঘটে। যে ছেলে সারাদিন প্রায় কিছুই মুখে তুলতে পারে না, সে ভর সন্ধ্যাতেই প্রচণ্ড ক্ষুধায় গজরাতে থাকে। একা 10 জনের খাবার সে গোগ্রাসে 2 হাতে খেয়ে নেয়, হাতের কাছে যা পায় তাই ভেঙে ফেলে। সামনে কাউকে দেখলে তেড়ে মারতে আসে। তাই বিকেল হলেই রাহুলকে শক্ত পাটের দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়, আর ওর ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে রাখতে হয়। সবিস্তারে সব শুনে সারা ঘরে মন্ত্রপুত গঙ্গাজল ছিটিয়ে বললাম, সন্ধে নামার আগেই যেন এই ঘরে ধুনো দেওয়া হয়। দোতলার কোণের ঘরটিতে আমার থাকার ব্যবস্থা হলো। দক্ষিণ খোলা ঘর, জানালা দিয়ে একটা পুকুর আর তার ধারে বাঁশঝাড় দেখতে পেলাম। দুপুরে আহারাদির পর আমি অতনু জেঠুর সাথে পুরো বাড়ি আর বাগান ঘুরে ঘুরে দেখতে লাগলাম। কোথাও কোনো অশুভ শক্তির উপস্থিতি
অনুভব করতে পারলাম না। সারা বাড়িতে সূর্যের প্রখর আলো আর তাপ রাতের সমস্ত কালো অশুভ প্রভাব শুষে নিয়েছে যেন। দেখা যাক সন্ধ্যের পর কি হয়। গুরুমা সবসময় বলেন, কোনো চাপ বা চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখতে হলে বেশ করে ঘুমিয়ে নিতে হবে। তাতে মাথাটাও সচল রাখার জ্বালানি পাওয়া যায় আর মনও তরতাজা থাকে। আমি যখন ভাত ঘুম দিয়ে উঠলাম তখন বাইরে আঁধার নামছে। আমি উঠে চোখে মুখে জল দিয়ে মুখ মুছতে মুছতে জানালা দিয়ে বাইরের আবছা আঁধারে এক আশ্চর্য দৃশ্য দেখলাম। একটি হাফ প্যান্ট পরা যুবতী মেয়ে এই ভর সন্ধ্যাবেলায় বাঁশবাগানে ঘুরে বেড়াচ্ছে। এইভাবে এই পোশাকে এই স্থানে কে ঘুরে বেড়াবে? অবাক হয়ে ভাবতেই অতনু জেঠুর ডাকে পিছন ফিরলাম। শাম্বু, রাহুল আবার কিরকম করছে জানো? আমি রাহুলের ঘরের দিকে যাওয়ার আগে জেঠুকে বাঁশবাগানটা দেখিয়ে বললাম, এই ভর সন্ধ্যাবেলা হাফ প্যান্ট পরা মেয়েটি কে? জেঠু জানালা দিয়ে উকি মেরে কাউকে দেখতে পেলেন না। আমার দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকাতেই জানালা গলে এক ঝলক ঠান্ডা বাতাস আমার গায়ে ঝাপটা মারল। অদ্ভুত রকমের ঠান্ডা। আমি বুঝতে পারলাম এর অন্তর্নিহিত অর্থ। খাটের দুই প্রান্তে রাহুলের হাত শক্ত করে বাঁধা। ওর মুখের দিকে তাকাতেই চমকে গেলাম। এ তো দিনের বেলায় দেখা সেই সুদর্শন যুবক নয়, যেন কোনো মৃত ব্যক্তি। রাহুলের গায়ের চামড়া কেমন ফেটে গেছে, চোখের মণি অদৃশ্য, শুধু চোখের সাদা অংশটা দেখা যাচ্ছে। আর সেই চোখ ঘরের সিলিংয়ে নিবদ্ধ। হা মুখের গভীরতা থেকে মেয়েলি স্বরের গোঙানি ঘরের চারদিকে ছড়িয়ে যাচ্ছে। আমি রাহুলের কাছে গিয়ে আমার ডান হাতের বুড়ো আঙুল ওর দুই ভুরুর মাঝে চেপে ধরলাম। সাথে সাথে রাহুলের ছটফটানি দ্বিগুণ ভাবে বেড়ে গেল। গোঙানির পরিবর্তে এবার মেয়েলি গর্জন বেরিয়ে এলো। হঠাৎ করে রাহুলের ভুরুর মাঝখানটা উত্তপ্ত হয়ে উঠল। সে কি গরম! আমি আমার আঙুলটা আর রাখতে পারলাম না। আঙুল সরিয়ে নিতেই অদৃশ্য এক ধাক্কায় ঘরে রাখা ড্রেসিং টেবিলের উপর ছিটকে পড়লাম। যেন কেউ তীব্র ক্রোধে আমায় এক আছাড় মারল। ঘরের মধ্যে উপস্থিত সবাই ছুটে এলেন। শান্তনু জেঠু আমায় হাত ধরে টেনে তুললেন। অকস্মাৎ আঘাতে আমার কপালে তখন একটা আলু গজিয়ে উঠেছে, কিন্তু কপালের যন্ত্রণার থেকেও আমি রাহুলের ভিতরে থাকা প্রেতাত্মার শক্তি দেখে অবাক হয়ে গেলাম। আমার অবস্থা দেখে রাহুল মেয়েদের মতো হি হি করে হাসতে লাগলো। অপমানটা বেশ গায়ে লাগলো। আমি রেগে গিয়ে রাহুলের দিকে ছুটে গিয়ে ঝোলা থেকে সর্ষে দানা বার করতে গেলাম। ঠিক তক্ষুনি গুরুমার মুখটা ভেসে উঠল। আমি কি করছি? এখানে তো আমি নিজের বিদ্যা জাহির করতে আসিনি। গুরুমা সবসময় বলেন, যারা ঈশ্বরের সাধনায় নিমগ্ন থাকেন তাদের অহংবোধ থাকা উচিত নয়। আর আমি কিনা অহংবোধে রাহুলের উপর নিজের বিদ্যা জাহির করতে যাচ্ছি, এর পরিণতি না ভেবে। আমি সর্ষে বার না করে আশ্রমের দুর্গা প্রতিমার মুখটা নিজের মানস চক্ষে স্মরণ করে আমার ডান হাতের বুড়ো আঙুল আবার রাহুলের দুই ভুরুর মাঝে রাখলাম। প্রথমে উত্তপ্ত অঙ্গার সম উষ্ণতা অনুভব করলেও পরে সেটি শীতল হয়ে আসে।
আমি চোখ খুলে রাহুলকে জিজ্ঞেস করলাম, কে তুমি? রাহুল কোনো উত্তর দিল না। বলো, কে তুমি? কেন রাহুলের শরীরে আশ্রয় নিয়েছ? রাহুল তবুও নিরুত্তর। আমি এবার বেশ জোরে চিৎকার করে বললাম, কে তুমি? নিজের পরিচয় দাও। রাহুল এবারও কোনো কথার উত্তর দিল না, কিন্তু তার পা দুটো কিসের এক আকর্ষণে উপর দিকে উঠতে লাগলো। আস্তে আস্তে পুরো শরীরটা খাট ছেড়ে উপরে ভাসতে লাগলো। শুধু হাত দুটো বাঁধা বলে পুরো শরীরটা খাট ত্যাগ করতে পারল না। অকস্মাৎ রাহুলের শরীরটার অবস্থান পাল্টে গেল। পা উপরে মাথা নিচে করে খাটের উপর বাতাসে ভর দিয়ে শরীরটা ভাসতে লাগলো, ঠিক উল্টানো ক্রস চিহ্নের মতো। আমি তাড়াতাড়ি গঙ্গা জল নিয়ে মন্ত্র পাঠ করতে করতে ওর গায়ে ছিটাতে থাকলাম। অতনু জেঠুদের বললাম, তাড়াতাড়ি ওর পা দুটো ধরে নিচের দিকে নামিয়ে খাটের সাথে বেঁধে দিন। দুজন শক্ত সামর্থ্য মানুষ অনেকক্ষণ চেষ্টার পর তবে রাহুলের পা সমেত সারা শরীরটা বিছানার উপর নামাতে পারল। রাহুলের পা দুটো খাটের সাথে ভালো করে বাঁধার পর সবাই বাইরে এলাম। শান্তনু জেঠু রীতা জেঠিমাকে বলে আমার মাথায় ওষুধ লাগানোর ব্যবস্থা করলেন। ওষুধ লাগিয়ে নিজের ঘরে ঢুকে গুরুমাকে ফোন করলাম। বেশ বুঝতে পারছি যে সে প্রেতাত্মা রাহুলের শরীরে প্রবেশ করেনি। এক শক্তিশালী আত্মা রাহুলের শরীরে ঘাঁটি গেড়েছে। গুরুমা সব শুনে পরদিন সকালে আশ্রমে যেতে বললেন, আর সারা রাত আমায় রাহুলের ঘরে গীতা পাঠ করতে বললেন। গুরুমার আদেশ মতো রাত 10টার মধ্যে মুখে কিছু দিয়ে রাহুলের ঘরে আসন পেতে বসে গীতা পাঠ করতে লাগলাম। বাড়ির সকল বাসিন্দাদের শুতে পাঠিয়ে দিয়ে বারবার বলে দিলাম, রাত যাই হোক না কেন যেন কেউ এই ঘরে না আসেন। সারা রাত প্রবল শৈত্যপ্রবাহের মধ্যে আমি এক মনে গীতা পাঠ করতে থাকলাম। রাহুল বিছানায় শুয়ে শুয়ে কখনো হাসতে লাগলো, কখনো কাঁদতে লাগলো, কখনো বা মেয়েলি গলায় চটুল গান গেয়ে আমায় প্রলুব্ধ করার চেষ্টা করল। আমি এসব ছল চাতুরিতে পাত্তা দিলাম না। ভোর 4টে নাগাদ অনুভব করলাম ঘরের তাপমাত্রা স্বাভাবিক হচ্ছে, আর রাহুলও ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে বিছানায় শরীর ছেড়ে দিয়েছে। সূর্যের আলো ঘরের জানালা দিয়ে প্রবেশ করতে আমি আমার জন্য রাখা নির্দিষ্ট ঘরে গিয়ে প্রাতঃকৃত সম্পন্ন করে কলকাতা ফেরার প্রস্তুতি নিলাম। রীতা জেঠিমার অনুরোধে চা পান করে ভোরের ট্রেনে উঠে শিয়ালদায় নেমেই আগে আশ্রমে ছুটলাম। আশ্রমে গিয়ে গুরুমাকে সবিস্তারে সব জানালাম। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, তাহলে কাল সকালেই আমরা বেরিয়ে পড়ি। রাহুলের অবস্থা ভালো বলে মনে হচ্ছে না, তাই আর দেরি করা উচিত নয়। সকাল 6টার ট্রেনে আমরা বীরপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সমারোহ শেষ হলেও তার রেশ থেকে গেছে। আগামীকাল কোজাগরি লক্ষ্মী পুজো। জানি না শান্তনু জেঠুদের বাড়িতে পুজো হবে কিনা। আমাদের বাড়িতে আমিই করি। এবার বীরপুরে যাওয়ার জন্য বাবা লক্ষ্মী পুজো করবেন। গুরুমা গম্ভীর মুখে বসে আছেন। তাকে দেখে বোঝার উপায় নেই যে তিনি কত বড় সাধিকা। সাধারণ এক তাঁতের শাড়ি পরে আছেন, গলায় এক রুদ্রাক্ষের মালা ছাড়া আর কোনো আভরণ নেই।
গুরুমা ট্রেনের হকারদের কাছ থেকে টুকটাক খাবার কিনে বেশ উপভোগ করে খাচ্ছেন। আমি আবার বাইরের খাবার খুব একটা খাই না। গুরুমার বক্তব্য, আহারে, বেচারারা কত কষ্ট করে এসব বিক্রি করে, তবে মুখে দুমুঠো দিতে পারে। আমরা যদি এদের থেকে না কিনি তবে এদের চলবে কি করে? স্টেশনে নেমে টোটো করে শান্তনু জেঠুদের বাড়ি আসতেই ওনারা ছুটে এলেন। গুরুমাকে দেখে প্রথমে থমকে গেলেন। ওনারা হয়তো ভেবেছিলেন আমার সাথে রক্তাম্বরী পোশাক পরা ত্রিশূলধারী কোনো তান্ত্রিকা আসবেন। গুরুমা নিজের থাকার জন্য রাহুলের পাশের ঘরটা নির্বাচিত করলেন। সারা দিন গুরুমা ঠাকুর দালানে লক্ষ্মী প্রতিমার সামনেই বসে রইলেন। গুরুমার নির্দেশে রাহুলের ঘরে ঘটি থেকে গঙ্গা জল আমের পল্লব দিয়ে ছিটিয়ে দিয়েছি। গুরুমা নিজে পুরো বাড়িটা বন্ধক দিয়েছেন, যাতে দ্বিতীয় কোনো অশুভ শক্তির আগমন না হয়। সন্ধ্যা হতেই বাড়ির ভিতরের বাতাস ভারী হয়ে এলো, কেমন যেন দম বন্ধ করা গুমোট ভাব। গুরুমা ধীর পদক্ষেপে রাহুলের ঘরে প্রবেশ করলেন। রাহুলের ঘরে ঢুকতেই আমাদের গায়ে কাঁটা দিল। সাইবেরিয়া থেকে যেন শীতল বাতাস পুরো ঘরটাকে কবজা করে নিয়েছে। গুরুমাকে দেখে রাহুল চোখ তুলে তাকালো। গুরুমা নিজের ডান হাতের বুড়ো আঙুল রাহুলের দুই ভুরুর মাঝে চেপে ধরে মন্ত্রপাঠ করতে থাকলেন। রাহুলের পুরো শরীরটা থরথর করে কেঁপে উঠল। গুরুমা এক নাগারে মন্ত্র বলে যেতে থাকলেন। কিছুক্ষণ পর তার মুখমণ্ডলে চিন্তার রেখা ভেসে উঠল। অবশেষে এক সময় তিনি ছিটকে উঠে আঙুল সরিয়ে নিলেন। সাথে সাথে রাহুল খিক খিক করে হাসতে থাকল। রাহুলের গলার ভিতর থেকে মেয়েলি স্বরে চিৎকার শোনা গেল, আমি ছাড়বো না রাহুলকে, তুই পারবি না আমায় আটকাতে। গুরুমা রাহুলের দিকে একবার তাকিয়ে সবাইকে নিয়ে কক্ষ ত্যাগ করে বাইরে থেকে দরজায় হুড়কো লাগিয়ে দিলেন। গুরুমার ঘরটাতে আমরা সবাই জড়ো হলে তিনি বললেন, এ কোনো সাধারণ আত্মা নয়, খুবই প্রতিহিংসা পরায়ণ ও হিংসুটে আত্মা। একে তাড়ানো খুব মুশকিল হবে। তবে কি হবে মা? আমার ছেলে সুস্থ হবে তো? রীতা জেঠিমার সজল নয়নের দিকে তাকিয়ে গুরুমা বললেন, চিন্তা করবেন না, আমি যথাসাধ্য চেষ্টা করব। তারপর আমার দিকে ফিরে বললেন, রাহুলের শরীরে ওর আত্মা নেই, ওর শরীর কোনো স্ত্রীলোকের দুষ্টু আত্মা দখল নিয়েছে। হ্যাঁ, সে কি? অতনু জেঠু অবাক হয়ে বললেন, হ্যাঁ। আচ্ছা, আপনারা আমায় একটা কথা বলুন তো, রাহুলের কি কোনো প্রেমিকা ছিল যার সাথে আর সম্পর্ক নেই, বা বর্তমানে কেউ আছে? না তো, এরকম তো আমরা কিছু জানি না। বিয়ে ঠিক করার আগে আমরা ওর পছন্দের কেউ আছে কিনা অনেকবার জিজ্ঞেস করেছিলাম। রীতা জেঠিমা জানালেন, রাহুলের কি বিয়ে ঠিক হয়ে গেছে? কার সাথে? কোথায় থাকে পাত্রী? হ্যাঁ, মেয়েটির নাম মনীষা দে। ওরা ওই ধয়েশপুরে থাকে। এবার শান্তনু জেঠু উত্তর দিতে থাকলেন, আপনারা ভালো করে খোঁজ খবর নিয়েছিলেন তো? হ্যাঁ মা, আশেপাশেও খবর নিয়ে জেনেছি মেয়েটি খুবই ভদ্র ও ভালো। তবে 6 মাস আগে প্রায় ঠিক হয়ে যাওয়া বিয়ে ওর ভেঙে গিয়েছিল। কেন? পাকা কথা হওয়ার পরই নাকি পাত্র অসুস্থ হয়ে যায়, একেবারে শয্যাশায়ী। পরে নাকি পাত্রপক্ষই বিয়েটা ভেঙে দেয়। শম্ভু, তুই কাল সকালেই মনীষার বাড়ি যাবি। ওর সাথে কথা বলে যতটা সম্ভব ওর সম্পর্কে, ওর বাড়ির লোকজনের সম্পর্কে ভালো করে জেনে আসবি। ওর বিয়ে ভাঙার কারণটাও পরিষ্কারভাবে জানার চেষ্টা করবি। দরকার হলে ওর কুষ্টিটাও দেখে আসবি। আচ্ছা গুরুমা।
আর আজ রাত ঠিক 12টায় আমরা একটি বিশেষ প্রক্রিয়ায় বসব। রাহুলের আত্মা এখন ঠিক কোথায় সেটা জানা খুব দরকার। ঠিক আছে গুরুমা। ঠিক রাত 12টায় গুরুমা রাহুলের ঘরে পুজোয় বসলেন। সর্বপ্রথম তিনি রাহুলের খাটের চারপাশ বন্ধন দিলেন, যাতে ক্রিয়া চলাকালীন রাহুল পালিয়ে যেতে না পারে। রাহুলের মুখোমুখি আমি একটা চেয়ারে বসলাম। গুরুমা মেঝেতে একটা আসনের উপর বসে 2 চোখ বন্ধ করে মন্ত্রপাঠ শুরু করলেন। ঘরের একপাশে অতনু ও শান্তনু জেঠু দাঁড়িয়ে রইলেন। ওনাদের বারবার সাবধান করে দিয়েছেন গুরুমা। আমার যাই হোক না কেন, ওনারা ক্রিয়া চলাকালীন আমায় যেন স্পর্শ না করেন। হঠাৎ ঘরের আলো দপদপ করতে লাগলো। গুরুমা চোখ খুলে আমার কাছে এসে আমার ব্রহ্মতালুর উপর নিজের ডান হাত রাখলেন। ঘরের তাপমাত্রা হু হু করে কমতে লাগলো। শাম্ব, এবার চোখ বন্ধ করে রাহুলের কথা ভাব। কিছুক্ষণ বাদে তোর সামনে যে পথ উন্মোচিত হবে সেটা ধরে এগোতে থাকবি। পথে অনেক কিছু অনুভব করতে পারবি, ভয় পাবি না একদম। আমি ঘাড় নেড়ে চোখ বন্ধ করে রাহুলের কথা ভাবতে লাগলাম। হঠাৎ নিজেকে কেমন হালকা মনে হলো, এতই হালকা যেন আমি বাতাসে ভাসছি। চোখ খুলে ফেললাম। আমার চারপাশে একরাশ অন্ধকার ছাড়া কিছুই নজরে এলো না। আমার চারপাশটা কেমন স্যাঁতস্যাঁতে আর ঠান্ডা। আমি কিভাবে এগোবো ঠিক করতে না পেরে গুরুমাকে স্মরণ করলাম। দূরে একটা আলোর রেখা দৃষ্টিগোচর হলো। আমি সেদিকে এগিয়ে গেলাম। হাঁটছি তো হাঁটছি, কিন্তু কিছুতেই যেন সেই আলোর উৎসের কাছে যেতে পারছি না। আশেপাশে অদৃশ্য কাদের যেন ফিসফিসানি কানে আসছে। মনে সাহস এনে দ্রুত এগোলাম। অবশেষে লক্ষ্যে পৌঁছলাম। একটা দরজা, তার তলা থেকে আলোর রেখা বেরিয়ে আসছে। আমি দরজাটা ঠেললাম। নিঃশব্দে সেটি খুলে গেল। একটা ঘর, তার মাঝে ডাইনিং টেবিল, চেয়ার। ঘরের মাঝ বরাবর সিঁড়ি দোতলায় চলে গেছে। চারদিক ধুলো আর মাকড়সার জালে ভরা। ঘরের মধ্যে অদৃশ্য কোথা থেকে হলুদ আলো আসছে, তাতে সব স্পষ্ট দেখা যাচ্ছে। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। বারবার মনে হতে লাগলো এখানে আমি একা নই। অদৃশ্য কারা যেন আমার উপর নজর রাখছে। আমার প্রচণ্ড অস্বস্তি হতে লাগলো। দোতলায় কয়েকটা ঘর। হঠাৎ শিকলের শব্দ শুনতে পেলাম। শব্দের উৎস শুনে একটা ঘরের দিকে এগিয়ে গেলাম। ঘরটির দরজা আলতো করে চাপ দিতেই সেটা খুলে গেল। ঝনঝন শব্দে শিকল বেজে উঠল। আশেপাশে তাকাতে ঘরের কোণে একটা মানুষকে দেখতে পেলাম। তার পায়ের সাথেই শিকলটা বাঁধা। এগিয়ে গিয়ে দেখি রাহুল মুখ নিচু করে বসে আছে। আমি আস্তে করে রাহুলকে ডাকলাম। ও চমকে মুখ তুলতেই আমায় দেখতে পেল। রাহুল, আমি শাম্ব, তোমায় নিতে এসেছি। রাহুল ইশারায় আমায় পালিয়ে যেতে বলল। ভয় নেই রাহুল, চলো আমার সাথে। তবে তবে তার আগে তোমায় শিকল মুক্ত করতে হবে। হঠাৎ নিচ থেকে একরাশ কালো ধোঁয়া কুণ্ডলি পাকাতে পাকাতে আমার দিকে ছুটে এলো। আমার শরীরটা ভারী হয়ে এলো। হাত পা এক চুল নাড়াতে পর্যন্ত পারলাম না। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো।
ঠিক এই সময় বহু দূর থেকে গুরুমার কণ্ঠস্বর শুনতে পেলাম। শাম্বো, শাম্বো, ভয় পাস না, তুই পারবি, ওঠ ওঠ শাম্বো, ওঠ। কালো ধোঁয়াটা এবার আমায় ঘিরে ধরল। কি আষ্টে গন্ধ! আমার প্রচণ্ড বমি পেল। অকস্মাৎ আমার হাত ধরে কেউ টানল বলে মনে হলো। প্রচণ্ড এক ঝাঁকুনিতে আমি চোখ খুললাম। দেখলাম গুরুমা, অতনু জেঠুরা সবাই উদ্বিগ্ন মুখে আমার দিকে তাকিয়ে আছেন। আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, আমি রাহুলকে দেখতে পেয়েছি। একটা ঘরে শিকল বাঁধা অবস্থায় আছে। তাকে যেই শিকল মুক্ত করতে গেলাম, একরাশ কালো ধোঁয়া আমায় ঘিরে ধরল। আমার দম বন্ধ হয়ে আসলো। আর ঠিক তখনই আমায় কথা শেষ করতে না দিয়ে গুরুমা বললেন, আগে তুই শান্ত হ। এ বড় শক্তিশালী আত্মা। আমার উচিত হয়নি এস্ট্রাল প্রজেকশন পদ্ধতি ব্যবহার করা। তোর বিপদ হতে পারত। আপনি থাকতে আমার কোনো বিপদ হতেই পারে না। আমরা তো কিছুই বুঝতে পারছি না, এই অ্যাস্ট্রাল প্রজেকশন কি, আর এই রাহুলের আত্মাই বা শিকলবন্দি কেন? গুরুমা উত্তর দিতে যাবেন তার আগেই রাহুল খিক খিক করে হাসতে হাসতে সুর করে বলল, রাহুলের শরীর আমার, মনীষাও এবার আমার। মনীষার নাম শুনে অতনু জেঠুরা চমকে গেলেন। গুরুমার ইশারায় আমরা সবাই রাহুলের ঘর থেকে পাশের ঘরে এলাম। কিছু কিছু মানুষের বিশেষ এক ক্ষমতা থাকে। সেই ক্ষমতার বলে নিজ শরীর ত্যাগ করে তার আত্মা অন্যত্র বিচরণ করতে পারে। আবার কিছুক্ষণ পর সেই আত্মা নিজ শরীরে প্রবেশ করে, যদি না সেই শরীর অন্য কোনো আত্মার দখলে না যায়। একেই বলে এস্ট্রাল প্রজেকশন। শম্বর এই ক্ষমতাটা আছে, তবে নিজের শরীর সুরক্ষিত করতে এই প্রক্রিয়ার আগে সে নিজের শরীর বন্ধক দেয়, যাতে অন্য কোনো আত্মা ও শরীরে প্রবেশ করতে না পারে। এই প্রক্রিয়া শম্ব আগেও করেছে, কিন্তু এইরকম বিপদের সম্ভাবনা আগে হয়নি। কিন্তু রাহুলের আত্মা বন্দি হলো কি করে? কে করলো? সেটাই তো জানতে হবে শান্তনুবাবু। কোনো অশুভ আত্মা ও শরীর থেকে ওর আত্মাকে বের করে বন্দি করে নিজে রাহুলের শরীর দখল করেছে। আর আমার মনে হয় এর সাথে মনীষার কোনো সম্পর্ক আছে। হ্যাঁ, নইলে মনীষার নাম নেবে কেন? তুই ভোর হলেই অতনুবাবুকে নিয়ে মনীষার বাড়ি চলে যা। পারলে মনীষাকে নিয়ে আসার চেষ্টা করবি। রাহুল ও মনীষার সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে। ভোরের আর বেশি দেরি নেই। আমার শরীর খুব দুর্বল হয়ে গেছে। এই প্রক্রিয়ার পর এরকমই হয়। গুরুমার কথায় আমি কয়েক ঘন্টা নিদ্রা দেবীর আরাধনায় নিমগ্ন হলাম। সকাল 9টা নাগাদ রাহুলের বাইক নিয়ে অতনু জেঠুকে পিছনে বসিয়ে ধয়েশপুরের দিকে রওনা দিলাম। মেন রোডে না উঠে গ্রামের ভিতরের আঁকা বাঁকা পথ ধরে পথ চলতে লাগলাম। সরকারি বদান্যতায় এখন গ্রামের ভিতরের চলাচলের পথ সব সিমেন্ট বাঁধানো। সেই পথের উপর দিয়ে মসৃণ গতিতে মোলায়েম বাতাস গায়ে মেখে অবশেষে ধয়েশপুরে প্রবেশ করলাম। সকালবেলাতেই অতনু জেঠুকে দেখে মনীষার বাড়ির লোক ছুটে এলেন। অতনু জেঠু রাহুলের অসুস্থতার খবর দিয়ে মনীষার সাথে আলাদা করে কথা বলার ইচ্ছা ব্যক্ত করলেন। রাহুলের অসুস্থতার খবর শুনে ওদের সবার মুখ কালো হয়ে গেল। মনীষার ঠাকুমা তো বলেই ফেললেন,
এই ছেলেও অসুস্থ? ওরে ওরে পোড়ামুখী, তোর কপাল যে আবারও পুড়ল রে। মনীষার বাবা ওনাকে চুপ করতে বলে মনীষার মাকে চা জলখাবার বানাতে বলে আমাদের মনীষার ঘরে নিয়ে বসালেন। রাহুলের ঠিক কি হয়েছে একটু পরিষ্কার করে বলবেন অতনুবাবু? অতনু জেঠু আমার দিকে তাকালে আমি ইশারায় ওনাকে সব খুলে বলতে বললাম। মিথ্যে বলে লাভ নেই, তাতে হয়তো রাহুলের বিপদ বাড়তে পারে। শুরু থেকে মনীষার নাম নেওয়া অবধি সব বললেন অতনু জেঠু। সব শুনে মনীষার বাবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমার মেয়েটা কি অপরাধ করেছে বলুন তো? যখনই বিয়ে ঠিক হয় তখনই পাত্রের এই রকম দশা হয়। আগেরবার তো বিয়ের তারিখও ঠিক হয়ে গিয়েছিল। গোপন সূত্রে শুনেছিলাম সেই ছেলেটিরও এমন দশা হয়েছিল। শেষে তান্ত্রিকের কথা মতো বিয়ে ভাঙার পর ছেলেটি সুস্থ হয়। আমার স্থির বিশ্বাস জন্মালো যে এসব মনীষার জন্যই হচ্ছে। কিছু বলতে যাব, ঠিক তখনই একটি সুশ্রী মেয়ে চায়ের ট্রে হাতেই ঘরে ঢুকল। ভাবে বুঝলাম এই মনীষা। ফর্সা গোলগাল চেহারাতে একটা আলগা চটক আছে মেয়েটির। মনীষাকে আমাদের সাথে কথা বলতে বলে ওর বাবা বাইরে চলে গেলেন। আমি মনীষাকে রাহুলের অবস্থার বিবরণ দিলাম। সব শুনে ওর চোখ দুটো ছলছল করে উঠল। নিজের আবেগ সংযত করার চেষ্টায় ওর পাতলা ঠোঁট তীর করে কাঁপতে লাগলো। বুঝলাম ওর মনে রাহুলের সিংহাসন বেশ মজবুত। ওর ভালোবাসাকে সুস্থ করতে মনীষা নিশ্চয়ই আমাদের সহযোগিতা করবে। এ কথা সে কথার পর মনীষাকে সরাসরি জিজ্ঞেস করলাম, একটা সত্যি কথা বলো তো, তোমার কি কোনো বিশেষ ছেলে বন্ধু ছিল? বিশ্বাস করুন দাদা, আমার কোনো ছেলে বন্ধু ছিল না, আর নেইও। মেয়েদের স্কুলে পড়া শেষ করে মেয়েদের কলেজেই পড়েছি। কোচিংয়ে ছেলেরা পড়লেও আমার সাথে কারোর সেরকম সখ্যতা কোনোদিনই হয়নি। আচ্ছা, তুমি কি বলতে পারবে রাহুলের কোনো প্রেমিকা ছিল কিনা? রাহুল আমায় বলেছিল কলেজে বন্ধুদের মধ্যে মেয়ে থাকলেও তাদের কারোর সাথে ওর সেরকম কোনো সম্পর্ক ছিল না। মনীষার কাছ থেকে উল্লেখযোগ্য কিছুই জানতে পারলাম না। ফিরে আসার সময় আমার ফোন নম্বর মনীষাকে দিলাম। যদি ওর কোনো গুরুত্বপূর্ণ কথা মনে পড়ে তাহলে যেন সাথে সাথে ফোন করে আমায় জানায়। ফিরে এসে গুরুমাকে সব কিছু জানালাম। সব শুনে ওনার মুখটা গম্ভীর হয়ে গেল। আমিও ঠিক বুঝতে পারছি না, যে তিমিরে ছিলাম সেই তিমিরেই তো রয়ে গেলাম। তবে মন বলছে কোনো একটা মিসিং লিঙ্ক তো আছেই, যা এখনো অধরা। সন্ধে 8টা নাগাদ পূর্ণিমা লেগেছে। দালানে নম করে লক্ষ্মী পুজো সারা হলো। সবার মন খারাপ। তাও রীতা জেঠিমা নারকেল নাড়ু, মালপোয়া, নিমকি ও সামান্য ভোগ ঠাকুরকে নিবেদন করেছিলেন। দুর্গাপুজোয় যা হয়েছিল তা দেখে কোনো পুরোহিত ভয়ে আর এই বাড়িতে এলো না। তাই গুরুমার কথায় আমি পৌরোহিত্য করলাম। এখন রাত 11টা বেজে গেছে। বিশ্ব চরাচর পূর্ণিমার আলোয় আলোকিত। বাইরের দিকে দেখলে মনে হয় যেন রাত ভোর হয়ে গেছে। আশপাশ জ্যোৎস্নায় ফেটে পড়লেও রাহুলদের বাড়িতে যেন সেটি প্রকাশিত হলো না। সারা বাড়িতে যেন সাদা কালোর এক আশ্চর্য খেলা। যতক্ষণ আমি পুজো করছিলাম রাহুলকে বেঁধে রাখা খুব কষ্টকর হচ্ছিল। তীব্র আক্রোশে সে হিংস্র বন্য জন্তুর মতো আচরণ করছিল। রাত ঠিক 12টায় গুরুমা আবার রাহুলের ঘরে পুজোয় বসলেন। হোম প্রজ্বলিত করে তাতে ঘি, বেলপাতা, সাদা সর্ষে আর ধুনোর গুঁড়ো আহুতি দিলেন। সারা ঘর যখন
পবিত্র ধুনোর গন্ধে মম করতে লাগলো, তখন ঘরের হিমশীতল ভাবটা কমতে লাগলো। গুরুমা নিজের কোমণ্ডল থেকে বেলপাতা করে গঙ্গা জল রাহুলের শরীরে ছেটাতে থাকলেন। গঙ্গা জলের ফোঁটাগুলো যখন রাহুলের গায়ে পড়ল, তখন সে যেন ছ্যাঁকা খেল। যন্ত্রণার পরিবর্তে প্রচণ্ড রাগে সে ফোঁস করতে লাগলো। শাম্বু, তুই ওর মাথাটা বিছানায় চেপে ধরতো। গুরুমার কথায় আমি আর শান্তনু জেঠু দুজনে মিলে ওকে বিছানায় চিৎ করে শোয়ালাম। গুরুমা ওর দুই ভুরুর মাঝে বুড়ো আঙুল স্পর্শ করলেন, তারপর চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করতে থাকলেন। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। কিছুক্ষণ এই অবস্থা চলার পর গুরুমা হুঙ্কার দিলেন, কে তুই? তাড়াতাড়ি বল। বলবো না। তবে রে বলে আবার গঙ্গা জলের ছিটে দিলেন গুরুমা। মেয়েলি স্বরের চিৎকার রাহুলের গলা থেকে বেরিয়ে এলো। কোনো উত্তর দিল না রাহুল। এবার হাত পা বাঁধা অবস্থাতেই রাহুলের শরীরটা মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে অবস্থান করে খাটের উপর ভাসতে লাগলো। ওর শরীরটা ধনুকের মতো বেঁকে গেল। বল বল, কে তুই? কেন রাহুলের শরীরে বাসা বেঁধেছিস? আমি বলবো না। বলতে তোকে হবেই, বলে গুরুমা সর্ষে পোড়া রাহুলের গায়ে ছুঁড়ে দিলেন। রাহুলের শরীরটা কুঁচকে গেল, তারপর দমাস করে ও খাটের উপর পড়ে গেল। নিজের পরিচয় দে, নইলে তোর মুক্তির পথ আমি আটকে দেব। চিরকাল এই জগতে বিচরণ করবি। আমি ঝুমা বলেই রাহুল জ্ঞান হারালো। সকালে উঠোনে বসে আমরা সবাই চা পান করছি আর পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছি। এমন সময় আমার মোবাইলে মনীষা ফোন করলো। দাদা, রাহুল এখন কেমন আছে? একই রকম অবস্থার, বিশেষ উন্নতি নেই। আচ্ছা, ঝুমা বলে তুমি কাউকে চেনো? ঝুমা? অবাক হলো মনীষা। হ্যাঁ। না দাদা। রাহুলের ভালোর জন্য তুমি আজ এখানে আসতে পারবে? তোমার বাবা মাকে নিয়েই আসো। কেন জানি না আমার মনে হচ্ছে মনীষা সত্যি বলছে না। গুরুমার সামনাসামনি হলে উনি সব সত্যিটা বার করে ফেলবেন। আমি নিশ্চয়ই চেষ্টা করব দাদা, বলে মনীষা ফোন রেখে দিল। সারাদিন রাহুল মরার মতো বিছানায় পড়ে থাকলো। ওর চোখ খোলা থাকলেও তার দৃষ্টি জানি না কোন অসীমে। খোলা মুখ দিয়ে মাঝে মাঝে চাপা গোঙানির আওয়াজ ভেসে আসছিল। রীতা জেঠিমা ওই হা মুখে তরল খাবার আস্তে আস্তে ঢেলে দিলেন। একটু দিলে তা অনেকক্ষণ পর গিলে নিল রাহুল। যত বেলা গড়িয়ে সন্ধ্যার দিকে যায়, রাহুলের শরীরে তত এক বিজাতীয় অশুভ শক্তির প্রকোপ শুরু হয়। সন্ধ্যের একটু আগে মনীষা তার বাবা মায়ের সাথে এখানে এসে উপস্থিত হলো। তাদের তখনই রাহুলের ঘরে যেতে গুরুমা মানা করলেন। সন্ধ্যের আধার ঘনিয়ে আসতেই জোনাকিরা লণ্ঠন জ্বালিয়ে পাড়া ঘুরতে বেরিয়ে গেল। বড় অপরূপ এই দৃশ্য। জুলি মাসিদের বাড়িতে এইরকম দৃশ্যের সাক্ষী অনেকবার হয়েছে, তবে রাহুলদের বাড়িতে আলোর সামান্য দূতদেরও প্রবেশ যেন নিষিদ্ধ। কিছুক্ষণ পর কতগুলো কুকুর রাহুলদের বাড়ির দিকে মুখ করে করুণ সুরে কাঁদতে লাগল। সন্ধ্যা আরতি শেষ হলে ধুনোর পাত্র নিয়ে প্রতিটি ঘরে ধোঁয়া দেওয়া হলো। তারপর আমরা রাহুলের ঘরে ঢুকলাম।
গুরুমার পিছনে মনীষাকে দেখে রাহুল অবাক হয়ে গেল। অনেক দিন না খেয়ে থাকার পর যখন কোনো মাংসাশী প্রাণী সামনে খাবার দেখে তখন সে আনন্দে যেমন লাফাতে থাকে তেমনি রাহুল করতে থাকলো। মনীষা ও তার মা বাবা অবাক হয়ে রাহুলের কাণ্ড কারখানা দেখতে থাকলো। মনীষা এসেছে, হ্যাঁ মনীষা এসেছে, আমার মনি এসেছে। প্রচন্ড খুশি হয়ে বলল রাহুল। মনি ডাকটা শুনে মনীষা চমকে গেল। কাছে আয়, কাছে আয় মনি, কাছে আয়, কাছে আয়, কাছে আয়। রাহুল মনীষাকে ডাকল। মনীষাও কিসের এক আকর্ষণে রাহুলের দিকে এগিয়ে গেল। রাহুল খপ করে বাঁধা হাতেই মনীষার হাত ধরে টান দিয়ে ওকে বিছানায় ফেলে ওর গলা টিপে ধরল। আর একা নয়, এবার তোকেও আমার কাছে নিয়ে যাব। খুব শখ, হ্যাঁ খুব শখ না তোর বিয়ে করার? শান্তনু জেঠু ও অতনু জেঠু ছুটে গিয়ে রাহুলের থাবা থেকে মনীষাকে বাঁচানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু কিছুতেই মনীষাকে মুক্ত করতে পারছিলেন না। গুরুমা এগিয়ে গিয়ে নিজের জপমালা রাহুলের কপালে ছোঁয়াতে বিদ্যুতের শক খাওয়ার মতো ও ছিটকে সরে গেল। গুরুমার নির্দেশে মনীষার বাবা মা ওকে ঘর থেকে নিয়ে যেতে চাইলে রাহুল মেয়েলি স্বরে বলল, কোথায় নিয়ে যাবি ওকে? ও আমার, ঝুমার থেকে ওর মনিকে কেউ আলাদা করতে পারবে না। মনীষা চমকে রাহুলের দিকে অবাক হয়ে একবার তাকিয়ে এক ছুটে ঘরের বাইরে চলে গিয়ে পুজোর দালানে বসে হাঁফাতে লাগলো। প্রচণ্ড ভয়ে ওর শরীরটা থরথর করে কাঁপতে লাগলো। ওর বাবা ওকে জড়িয়ে ধরে বললেন, ভয় পাস না মা, ভয় পাস না, এক্ষুনি আমরা এই বাড়ি থেকে চলে যাব মা, এক্ষুনি চলে যাব। ঝুমা কে মনীষা? গুরুমা গম্ভীর মুখে প্রশ্ন করলেন। জানি না। ঝুমা কে? আবার জিজ্ঞেস করলেন গুরুমা। মনীষার বাবা এবার রেগে গিয়ে বললেন, দেখছেন না মেয়েটা কেমন করছে, হ্যাঁ তার উপর এত প্রশ্ন করছেন? ঝুমাকে চেনে না বলেছে তো। গুরুমা মনীষার বাবাকে পাত্তা না করে এক দৃষ্টে মনীষার দিকে তাকিয়ে বললেন, মনীষা, সত্যিটা জানা খুব দরকার। ঝুমার পরিচয় জানতে পারলে হয়তো রাহুলকে বাঁচানো যাবে, তুমিও হয়তো তাতে বেঁচে যাবে। মানে মনীষা বেঁচে যাবে মানে? মনীষার বাবার প্রশ্নে গুরুমা তার দিকে তাকিয়ে বললেন, তখন শুনলেন না অশুভ আত্মা কি বলল? ঝুমার কাছ থেকে মনিকে কেউ আলাদা করতে পারবে না। ঝুমা আমার কলেজের বন্ধু, আমায় খুব ভালোবাসত। ওর মতো কেউ আমায় বোঝেনি কখনো। ও আমায় মনি বলে ডাকত। শারীরিকভাবে মেয়ে হলেও ওর চলন বলন সব ছেলেদের মতো ছিল। প্রথম দিকে ওকে আমার প্রিয় বন্ধু ছাড়া আর কিছুই ভাবতাম না, কিন্তু ধীরে ধীরে আমার প্রতি ওর ব্যবহারে আমার কীরকম যেন সন্দেহ হয়। শেষ অবধি কলেজের শেষ দিনে ও আমায় প্রপোজ করে। আমি খুব রেগে গেছিলাম, ওকে খুব উল্টো পাল্টা কথা বলেছিলাম। মাথা নিচু করে সব হজম করে একটা কথাও না বলেও চলে গিয়েছিল। আমি বলেছিলাম আমি ওর মতো সমকামী নই, এই সম্পর্ককে আমি ঘৃণা করি। বর্তমানে ওর কোনো খবর জানো? না, আর নেওয়ার চেষ্টাও করিনি। কিন্তু রাহুলের মধ্যে যে আছে সে ঝুমার কথা জানলো কি করে? সেটা তো আমাদেরও প্রশ্ন। আজ রাতে পুজোয় বসে জানতে হবে। গুরুমা বললেন। মনীষার বাবা মা ওকে নিয়ে এই বাড়ি থেকে চলে যেতে চাইলে গুরুমা বাধা দিলেন। ওনাদের বোঝানোর চেষ্টা করলেন এই অবস্থায় মনীষাকে নিয়ে চলে গেলে রাহুল আর মনীষা দুজনেরই প্রাণহানির আশঙ্কা আছে।
ঠিক রাত 12টায় কাঁচা কাপড় পরে সবাই রাহুলের ঘরে এলাম। রাহুল তার মনিহীন চোখ দিয়ে মনীষাকে দেখতে থাকল। মনীষার উপর আক্রমণের আশঙ্কায় গুরুমা তার চারদিকে একটা গণ্ডি টেনে দিলেন। ভয়ে মনীষার মুখ শুকিয়ে গেছে। বাড়ির বাকি পুরুষরা দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে, স্ত্রী লোকেরা পুজোর ঘরে প্রার্থনায় বসে। গুরুমা মন্ত্রপাঠ শুরু করলে আমি ঘরের মধ্যে গঙ্গা জল ছেটাতে লাগলাম। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। হোম প্রজ্বলিত করতেই শৈত্য প্রবাহ শুরু হয়ে গেল। আমি আর গুরুমা বাদে সবাই শীতে কাঁপতে লাগলো। গুরুমা হোমের আগুনে ঘি আর সর্ষে দিলেন। ঘরের তাপমাত্রা এবার বাড়তে লাগলো, কিন্তু আরেক বিপদ এসে উপস্থিত হলো। ঘরের যাবতীয় আসবাবপত্র কাঁপতে লাগলো। গুরুমা রাহুলের দিকে তাকিয়ে বললেন, কে তুই? রাহুল শুধু মুখটা হা করল। ঘরের আসবাবপত্রগুলো যেন এবার প্রাণ ফিরে পেল। ঘরের মধ্যে সেগুলো দাপাদাপি করতে লাগলো। টেবিল ল্যাম্পটা সোজা অতনু জেঠুদের দিকে উড়ে গেল। ওনারা কোনো রকমের পাশ কাটালেন। চেয়ারটা ছুটে মনীষার দিকে এলেও গণ্ডি পার হতে পারল না, স্থির হয়ে গেল। কেন এরকম করছিস মনি? এদের ছেড়ে আমার কাছে চলে আয়, চলে আয়। রাহুলের হাঁ মুখ থেকে কথাগুলো ভেসে এলো। কে তুই? কেন মনীষাকে ডাকছিস? আমায় মনীষা ভালো করেই চেনে। মনি, মরে তুই আমার কাছে না এলে রাহুলকে কিন্তু আমি ছাড়ব না। ঝুমা, তুই? হ্যাঁ, আমি তোকে ভালোবাসতাম, কিন্তু পরিবর্তে কি পেলাম? হ্যাঁ, তোর ঘৃণা। আমার ভালোবাসা তুই বুঝলি না, আর আমি তোর প্রত্যাখ্যানটা মেনে নিতে পারলাম না। ফ্যানের সাথে ঝুলে পড়লাম। মৃত্যুর পরেও আমি তোর আশেপাশেই থাকতাম, তোকে দেখে আমি শান্তি পেতাম। কিন্তু তুই অন্য কারোর হবি, তা আমি কি করে সহ্য করব বল? তাই তো আগের ছেলেটার শরীরে ঢুকে ওকে আমি অসুস্থ করে তুলেছিলাম। ওরা বিয়েটা না ভাঙলে সেই ছেলেটাকে তো আমি মেরেই ফেলতাম। কিন্তু রাহুলের ব্যাপারটা আলাদা। তুই ওকে ভালোবাসিস আর আমি সেটা সহ্য করব না। হয় তুই আমার সাথে যাবি, না হয় রাহুলের আত্মাকে আমি বন্দি করেই রাখবো, রাহুলের শরীর নষ্ট করে দেব। ঝুমা, তুমি ভুল করছো। তুমি সমকামী হলেও মনীষা নয়, আর ভালোবাসা জোর করে পাওয়া যায় না। তুমি এদের ছেড়ে দাও, আমি তোমার মুক্তির ব্যবস্থা করে দেব। গুরুমার কথায় রাহুল মধ্যস্থিত ঝুমা গর্জন করে উঠল। প্রাণপণে চেষ্টা করতে থাকলো খাটের বাইরে আসা। হাতের দড়ি শক্ত হয়ে চামড়া ফাটিয়ে দিল। গুরুমা এক মুঠো সাদা সর্ষে মন্ত্রপুত করে ওর গায়ে ছুঁড়ে দিল। রাহুলের ছটফটানি বন্ধ হল, কিন্তু বিড়বিড় করেই যেতে থাকলো। মনি আমার, আমি ওকে নিয়ে যাব, মনি আমার। গরুমার অনেক চেষ্টা সত্ত্বেও ঝুমাকে বশ করা গেল না। সারা রাতের আমাদের চেষ্টা ব্যর্থ করে ভোরের সূচনা হলো। দুটো অল্প বয়সী ছেলেমেয়ের প্রাণ সংশয়ের আশঙ্কায় সবারই মন
ভারাক্রান্ত। রাহুলের ঘরের বাইরে বেরিয়ে গুরুমা মনীষাকে জিজ্ঞেস করলেন, ঝুমার কোনো জিনিস কি তোমার কাছে আছে? কিছুক্ষণ চিন্তা করে মনীষা বলল, হ্যাঁ হ্যাঁ আছে, একটা লকেট দেওয়ার চেন আছে, আমায় গিফট দিয়েছিল ঝুমা, ওকে আর সেটা ফেরত দেওয়া হয়নি। ঠিক আছে শম্ভু, তুই একটু বিশ্রাম নিয়ে মনীষাকে সাথে করে চেনটা নিয়ে আসবি। আর মনীষা, তুমি কি ঝুমার বাড়ি চেনো? হ্যাঁ চিনি, এই তো বাহাদুরপুর রেল স্টেশনের কাছেই। শম্ভু, তুই মনীষার সাথে ঝুমার বাড়ি গিয়ে যে কোনো উপায়ে ওর ব্যবহৃত কোনো পোশাক নিয়ে আসবি। আজ রাতেই আমাদের শেষ চেষ্টা করতে হবে। সকাল 10টা নাগাদ রাহুলের বাইকে আমি আর মনীষা ওদের বাড়ির দিকে রওনা দিলাম। মনীষাদের বাড়ি থেকে চেনটা সংগ্রহ করে বাহাদুরপুরের দিকে যাত্রা শুরু করলাম। আমি 2-3 বার ঝুমার বাড়ি গিয়েছিলাম। স্টেশনের কাছেই বিশাল জায়গা নিয়ে ওদের বাগান বাড়ি। ওর ঠাকুমার সাথে এখানে থাকতো। মা ছোটোবেলায় মারা গিয়েছিল, বাবা দিল্লিতে কাজ করতেন। জানেন দাদা, আমি না এখনো বিশ্বাস করতে পারছি না যে ঝুমা এসব করছে। বেঁচে থাকতে যে এত নরম মনের ছিল, সে মরে গিয়ে এত নিষ্ঠুর আর হিংসা পরায়ণ হলো কি করে? মনে অতৃপ্তি ইচ্ছা নিয়ে অপঘাতে মরলে বেশিরভাগ আত্মারই এমন হয়। মনীষার কথা আমি বললাম। কাঁচা পাকা রাস্তা পেরিয়ে অবশেষে দুপুর 12টা নাগাদ ঝুমাদের বাড়ির সামনে আমরা এলাম। এককালে হয়তো বাগান বাড়ি ছিল, কিন্তু এখন বাগান বাড়ি না বলে একে আগাছা বাড়ি বলা ভালো। বিশাল দোতলা বাড়িটা মলিন বেশে আগাছার জঙ্গলে দাঁড়িয়ে আছে। দেখেই মনে হচ্ছে অনেক কাল ধরে এখানে মানুষের আগমন হয় না। এটা কি সত্যি ঝুমাদের বাড়ি? এদিক ওদিক তাকিয়ে একজন স্থানীয় মানুষকে দেখতে পেয়ে সন্দেহ নিরসনের জন্য তাকে জিজ্ঞেস করলাম, এটা কি ঝুমাদের বাড়ি? ছিল তো এককালে, কিন্তু এমনে কেউ বাস করে না। কেন? আর বলবেন নি, ঝুমা তো মরল গলায় দড়ি দিয়া, সেই শোকে ওর ঠাকুমাও মরল। তারপর ওর বাপ বাড়িতে তালা মাইরা কোথায় চলিয়া গেছে, এত সুন্দর বাগান জংলা হইয়া গেল বলে লোকটা নিজের কাজে চলে গেল। আমি আর মনীষা পরস্পরের দিকে তাকালাম। ঝুমার পোশাক তো লাগবেই, অতএব এই পুরো বাড়িতে আমাদের ঢুকতেই হবে। বাইকটা একপাশে রেখে সদরের মোর্চে পড়া লোহার গেট ঠেলে আমরা ভিতরে ঢুকলাম। আগাছার মধ্যে সাবধানে পা চালালাম। বলা যায় না কখন সাপ ফোঁস করে ওঠে। একতলার ঘরের ভাঙাচোরা জানালা দিয়ে ভেতরে উকি মারলাম। আধো অন্ধকারে কয়েকটা আসবাবপত্র চোখে পড়ল। আমাদের ঘরের মধ্যে যেতে হবে, দরকার পড়লে দোতলাটাও দেখতে হবে। একটা জানালার গড়াত ধরে টানতেই সেটা খুলে হাতে চলে এলো। আমরা জানালা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলাম। একতলার এদিক ওদিক দেখতে গিয়ে আমার মনে হলো এখানে আমি আগেও এসেছি। হঠাৎ আমার মনে হলো অ্যাস্ট্রাল প্রজেকশনের সময় রাহুলের আত্মাকে এই বাড়িতেই দেখেছি। আমি সিঁড়ির খোঁজে ডান দিকে যেতেই তা পেয়ে গেলাম। দোতলায় উঠলাম। মনীষা আমায় ঝুমার ঘরের সামনে নিয়ে গেল। ঘরটা তালা বন্ধ। হাতের কাছে একটা ইট দেখতে পেয়ে সেটা দিয়েই তালার ওপরে আঘাত করলাম। কালের প্রকোপে দুর্বল তালা ভেঙে গেল। আমরা ঝুমার ঘরে প্রবেশ করলাম। ঘরটা ভালো করে দেখতেই আমার মনে পড়ল এটাই হলো সেই ঘর যেখানে আমি রাহুলের আত্মাকে দেখতে পেয়েছিলাম। মনীষা একটা ন্যাকড়া মতো কি একটা আমার হাতে দিল। কি এটা? এটা ঝুমার টি শার্ট। আমি এটা ওকে গিফট করেছিলাম, আলনাতে ঝুলছিল। জামাটা নিয়ে আমরা বাইরে বেরিয়ে আসলাম। গুরুমার আদেশ সম্পন্ন করে আমরা
রাহুলদের বাড়ির পথ ধরলাম। বাড়ি এসে শুনলাম দুপুর 12টা থেকে 1টা অবধি রাহুল নাকি ভয়ঙ্কর হয়ে উঠেছিল। কিছুতেই ওকে বাগে আনা যাচ্ছিল না। হাতের দড়ি অবধি ছিঁড়ে ফেলেছে। শেষে ওর হাতে পায়ে লোহার শিকল পরাতে হয়েছে। গুরুমাকে আমরা জানালাম ঠিক ওই সময় আমরা ঝুমার বাড়িতে ছিলাম। গুরুমা শুনে বললেন, তাহলে আমরা ঠিক পথেই এগোচ্ছি। এখন আপাতত মধ্যরাত্রির অপেক্ষা। আজ সন্ধ্যা নামতেই পুরো বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে ধুনো দেওয়া হলো। বাড়ির ভেতর অশুভ শক্তির তাণ্ডব লীলা যেন শুরু হয়ে গেছে। প্রচণ্ড শৈত্যপ্রবাহের সাথে ঘূর্ণিঝড় ঘরের ভিতরে সব এলোমেলো করে দিতে লাগলো। কান পাতলে ঝড়ের শো শো শব্দের মাঝে অনেক অদৃশ্য মানুষের ফিসফিসানি শোনা যেতে লাগলো। আমি আর গুরুমা বাদে বাড়ির অন্যান্যদের মুখ শুকিয়ে গেছে ভয়ে। বাড়ির ছাদে কখনো দুমদাম শব্দ হচ্ছে, কখনো বা রান্নাঘরে ঝনঝন করে বাসন পড়ে যাচ্ছে। আমরা সবাই ফল ও শুকনো খাবার দিয়ে পেট ভরালাম। ভয়ে কেউ আর রান্নাঘরের ধারে কাছে গেল না। বুঝলি শম্ভু, পেট ঠান্ডা তো মাথা ঠান্ডা। পেটে খিদে নিয়ে কোনো কাজ করা যায় না, তাই তোকে কোনো ক্রিয়া করার আগে ভরপেট খেতে বলি। আজকে সাফল্য তোর উপর নির্ভর করছে। তোকে রাহুলের আত্মাকে মুক্ত করতেই হবে। তুই যখন ওর আত্মার খোঁজে যাবি, তখন আমি চেন আর জামাটা হোমে আহুতি দেব। ঝুমার আত্মা প্রাণপণে আমায় বাধা দেবার চেষ্টা করবে, তাই তখন ও তোর উপর আক্রমণ করবে না। আর সেই সুযোগে তুই রাহুলকে মুক্ত করবি। কিন্তু শিকল ভাঙবো কি দিয়ে? এই নে, এই ছোট্ট হাতুড়িটা পকেটে ঢুকিয়ে নে। আমি মন্ত্রপুত করে দিয়েছি। আর এই ঝুমার আত্মা যদি তোকে আক্রমণ করে, তবে রুদ্রাক্ষটা ওর দিকে ছুড়ে দিবি। বাকিটা আমি সামনে নেব। কাজটা বেশ কঠিন, তবে গুরুমা সাথে আছেন এই ভরসায় রাত 12টা নাগাদ আমি আবার অ্যাস্ট্রাল প্রজেকশনের জন্য তৈরি হলাম। আমার পাশে গণ্ডির মধ্যে মনীষা বসে, তার পাশে অতনু ও শান্তনু জেঠু আর মনীষার বাবা। গুরুমা আজ তাঁদের চারিদিকেও গণ্ডি কেটে দিয়েছেন ওনাদের বিপদের আশঙ্কায়। আমার সামনে গুরুমা একটা মাটির প্রদীপ তিলের তেল দিয়ে জেলে বললেন, এই প্রদীপের শিক্ষা তোর পথের অন্ধকার দূর করবে। আমি চোখ বন্ধ করলাম। মনে মনে ঝুমাদের বাড়ি কল্পনা করলাম। কিছুক্ষণ পর যখন চোখ খুললাম, তখন নিজেকে ঝুমাদের বাড়ির সদর দরজার সামনে আবিষ্কার করলাম। চারদিকে মধ্যরাতের ঘন অন্ধকার। এমনটা কিন্তু হওয়ার কথা নয়। সদ্য পূর্ণিমা গেছে, চাঁদের আলো তো থাকারই কথা। আকাশের দিকে তাকিয়ে দেখি চাঁদের সমস্ত উজ্জ্বলতা কালো মেঘ টেনে নিয়েছে। এই অন্ধকারে এবার আমি যাব কি করে? ভাবতে না ভাবতেই আমার সামনে একটা প্রদীপের শিখা প্রজ্বলিত হলো। ছোট্ট শিখা, কিন্তু কি তার তেজ! আমার যাওয়ার পথ আলোকময় হয়ে উঠল। আমি ঝুমাদের বাড়ির দরজা ভেদ করে ওদের একতলার ঘরে প্রবেশ করলাম। সেখান থেকে আমি কোনো দিকে না তাকিয়ে সোজা দোতলায় ঝুমার ঘরের সামনে গেলাম। এবার আমার পথপ্রদর্শক প্রদীপের শিখাটি কাঁপতে লাগলো। বুঝলাম অশুভ শক্তির প্রভাবে এটা হচ্ছে। ঝুমা হয়তো এখানে আসার চেষ্টা করছে, কিন্তু গুরুমা তার পথ রোধ করে দিচ্ছেন। আমার হাতে সময় খুব কম। তাড়াতাড়ি রাহুলের আত্মাকে মুক্ত করতে হবে। আমি ঝুমার ঘরে ঢুকে রাহুলকে খুঁজতে লাগলাম। অবশেষে খাটের তলায় ভয়ে কুঁকড়ে থাকা অবস্থায় তাকে পেলাম। রাহুল, রাহুল, শিগগিরই ওখান থেকে বেরিয়ে এসো। কি আপনি এখানে কি করে এলেন?
পালিয়ে যান এখান থেকে, এক্ষুনি ও আসবে আর আপনাকেও বন্দি করবে, পালিয়ে যান। ভয় নেই রাহুল, আমি তোমায় মুক্ত করতে এসেছি বলে গুরুমার দেওয়া হাতুড়ি বের করে শিকলের উপর আঘাত করলাম। অলৌকিক জগতের নিস্তব্ধতা, ধাতুর ঘর্ষণের শব্দ যেন শুষে নিল। অবশেষে কয়েক ঘা মারার পর শিকল ভেঙে গেল। রাহুল যেন বিশ্বাসই করতে পারছে না সে মুক্ত। আমি রাহুলের হাত ধরে বললাম, চলো। রাহুলকে নিয়ে এগোতে যাব, হঠাৎ খাটের তলা থেকে একটা সরু কালো হাত বেরিয়ে এসে রাহুলের পা চেপে ধরল। আমি চমকে গেলাম। তবে কি গুরুমা অসফল হলেন? মনীষা ঠিক আছে তো? অসম্ভব, গুরুমা অসফল হতেই পারেন না। প্রচণ্ড আতঙ্কে আমরা দেখলাম ধীরে ধীরে খাটের তলা থেকে একটা মেয়ের শরীর বেরিয়ে এলো। কি বিভৎস তার চেহারা! এলোমেলো ছোট ছোট চুলগুলো সজারুর কাটার মতো খাড়া হয়ে আছে। চোখের জায়গায় কালো গহ্বর, তাতে লাল আলো জ্বলছে। পুরো ঠোঁটের একপাশে জিভ বেরিয়ে তীব্র জিঘাংসায় লক লক করছে। ফ্যাস ফ্যাসে গলায় এসে বলল, রাহুলকে নিয়ে পালাবি? এত সাহস তোর? দুজন মেয়ে এবার শেষ হবি। রাহুল দৌড়াও বলে ওর হাত ধরে এক হ্যাচকা টান মেরে গুরুমার দেওয়া রুদ্রাক্ষটা ঝুমার আত্মার দিকে ছুঁড়ে দিয়ে দরজা লক্ষ্য করে ছুট দিলাম। প্রদীপের শিখাটি দ্বিগুণ তীব্রতায় এগিয়ে যেতে থাকলো। আমরা যখন একতলার দরজা ভেদ করে বাগানে পৌঁছেছি, পিছন ফিরে দেখি ঝুমার আত্মা দাউ দাউ করে জ্বলছে, আর সেই অবস্থাতেই তীব্র চিৎকার করতে করতে আমাদের দিকে ছুটে আসছে। ঝুমার আত্মা যেই রাহুলকে স্পর্শ করতে যাবে, অবাক বিস্ময় দেখলাম ঝুমা আর রাহুলের মাঝে ত্রিশূল হাতে গুরুমা ঢাল হয়ে দাঁড়িয়ে। ঝুমার অশুভ আত্মা শুভ শক্তির প্রতীক গুরুমাকে এড়িয়ে আর এগোতে পারল না। গুরুমা ত্রিশূলটার অগ্রভাগ মাটিতে পুঁতে দিলেন। সাথে সাথে সেই স্থানের মাটি দুই ভাগ হয়ে গিয়ে এক অসীম গহ্বরের সৃষ্টি হল। সেই বিভক্ত স্থান থেকে আগুনের রেখা বেরিয়ে এলো। সাথে সাথে অসংখ্য হাত সেখান থেকে বেরিয়ে এসে ঝুমার আত্মাকে টানতে টানতে ওই গহ্বরে নিয়ে গেল। মাটি আবার আগের মতো হয়ে গেল। এই সময় প্রদীপের শিখাটি বড় হয়ে মানুষ সমান হয়ে গেল। গুরুমা এক হাতে রাহুলকে, অন্য হাতে আমায় আর ত্রিশূলকে নিয়ে প্রদীপের শিখায় প্রবেশ করলেন। চোখ খুলে দেখে গুরুমা উদ্বিগ্ন মুখে আমার দিকে তাকিয়ে আছেন। আমি রাহুলের কথা জিজ্ঞেস করলাম। গুরুমা ইশারায় বিছানার দিকে দেখালেন। রাহুল বিছানায় পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ওর শরীরের কাটা দাগগুলো মিলিয়ে গেছে, গায়ের রং স্বাভাবিক হয়ে গেছে। আমি ঘরের চারদিকে তাকিয়ে অবাক হলাম। সারা ঘর যেন প্রবল ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। পুজোর সরঞ্জাম এদিক ওদিক ছিটকে পড়ে আছে। আসবাবপত্রগুলো সব উল্টে পাল্টে পড়ে আছে। সবচেয়ে খারাপ অবস্থা ঘরের মানুষগুলোর। ভয়ে আর ঝুমার আত্মার প্রভাবে সবাই অল্প বিস্তর আহত, কিন্তু তা সত্ত্বেও এখন সবার মুখে স্বস্তির ছাপ। বুঝলাম গুরুমার জয় হয়েছে। অশুভ শক্তির পরাজয় হয়েছে শুভ শক্তির কাছে। ঝুমার মতো প্রতিহিংসা পরায়ণ আত্মার হাত থেকে দুটো জীবন বাঁচিয়েছেন গুরুমা। শান্তনু জেঠু আর মনীষার বাবা হাত জোর করে গুরুমাকে প্রণাম করলেন। শান্তনু জেঠু বললেন,
আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আপনাদের জন্যই আমাদের সন্তানরা বেঁচে গেল। মা, আপনি আশীর্বাদ করুন যাতে আর কোনো অশুভ শক্তির প্রভাব ওদের ওপর না পড়ে। আর ওদের বিপদ হবে না। তবে কি জানেন, আমরা বড়রাও কম ভুল করি না। বাচ্চারা বড় হলে শাসন হয়তো কমাতে হয়, কিন্তু ওদের গতিবিধির ওপর নজর সরাতে নেই। ছোটরা তো ভুল করবেই, সেই ভুল যাতে বারবার না করে সেই পথটা আমাদেরই দেখাতে হবে। আমাদের দেখতে হবে তারা যাদের সাথে মেশে তারা তাদের উপযুক্ত কিনা। পূর্ব আকাশে সূর্যদেব উঁকি মারতে শুরু করেছেন। গরুমা আর আমি উঠোনে মাচায় এসে বসেছি। খুব ক্লান্ত লাগছে। একটু চা পেলে ভালো হতো। চা খেয়ে লম্বা একটা ঘুম দিতে হবে। ওই দেখ, তোর মনোবাসনা পূর্ণ হয়েছে। নে, এবার চা খেয়ে ঘুম দিয়ে চনমনে হয়ে ওঠ। দুপুরের ট্রেনেই আমরা কলকাতা ফিরছি। গরুমার কথায় সামনে চেয়ে দেখি রীতা জেঠিমা আর মনীষার মা দুজনে হাসি মুখে চায়ের ট্রে হাতে নিয়ে এগিয়ে আসছেন। মরণের মুখ থেকে তাদের সন্তানরা ফিরেছে। দুঃখের দিন এবার শেষ। সামনে রাহুল মনীষার বিয়ে। আনন্দ শুরু হবে এবার। যে বাড়ি জনহীন হয়ে গেছিল, আবার সেই বাড়ি বিয়ে সানাইয়ের সাথে সাথে লোকজনের কোলাহলে গম গম করবে। সত্যি, কালো মেঘের পর সূর্যের দেখা মেলে। শুনছিলেন ঝুমা, কথক এবং শাম্ব অভিক, জেঠু এবং রাহুলের ভূমিকায় অতনু, স্থানীয় বাসিন্দা বাবা ও শান্তনু জেঠুর ভূমিকায় পার্থ, মা মনীষা এবং ঝুমার চরিত্রে ইন্দ্রিতা, গুরুমা ও ঠাকুমা পম্পা, রীতা জেঠিমা সহেলি এবং মনীষার বাবার ভূমিকায় দেবজিৎ। গল্পের নাট্যরূপ পম্পা, এডিটিং এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ড সাসপেন্স স্টুডিও, সমগ্র পরিকল্পনা টিম ক্যাম্পাস আড্ডা। গল্পটি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানান। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই আরও একটি ভয়ের গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ গল্পে থাকুন, ভয়ে থাকুন।